আমাকে ছেড়ে দিন বাবা, আমাকে ছেড়ে দিন। আমি দেবী হতে চাই না, আমি দেবী হতে পারবো না। আমাকে দয়া করে ছেড়ে দিন। না না, আমি তোকে কিছুতেই ছাড়বো না। গতকাল রাতে মা চণ্ডিকা আমার স্বপ্নে এসেছিলেন, আর জানিস উনি কি বললেন আমাকে? তোর মধ্যে নাকি এক অলৌকিক শক্তি কাজ করে। তুই আর কোনো 5টা মেয়ের মতো সাধারণ মেয়ে নয়, তুই দেবী। তোর মধ্যে এক অলৌকিক শক্তি আছে, তোকে যে আমার ছেলের পাশে মানায় না। তোর স্থান তো মন্দিরের গর্ভগৃহে বেদির উপর। এই কথা বলতে বলতে জমিদার ঘনশ্যাম সেন তার পুত্রবধূ দেবশ্রীকে বাড়ির অন্দরমহল থেকে টানতে টানতে মন্দিরের দিকে যখন নিয়ে যাচ্ছিল, তখন দেবশ্রী কাঁদতে কাঁদতে বলতে থাকে, বাবা, বাবা আমাকে দয়া করে ছেড়ে দিন। আমাকে আপনার ছেলের সঙ্গে দয়া করে সংসার করতে দিন। ও যে আমাকে খুব ভালোবাসে, আমিও যে ওকে খুব ভালোবাসি বাবা। জমিদার ঘনশ্যাম সেন দেবশ্রীর কথায় কোনো রকম কর্ণপাত করে না। দেবশ্রীর হাতটা ধরে জোরে মন্দিরের ভিতরে টেনে নিয়ে গিয়ে দেবশ্রীকে জোরে ধাক্কা মেরে মন্দিরের মেঝেতে ফেলে দেয়। দেবশ্রীর মাথা থেকে শুরু করে সারা নগ্ন শরীরের ওপর দুধ ও গঙ্গা জল ঢালতে ঢালতে হা হা করে হাসতে হাসতে বলতে লাগে, দেবশ্রী, আজ থেকে তুমি দেবী, দেবী মা। তুমি কারুর মেয়েও নও, আবার কারুর স্ত্রীও নও। তুমি শুধু দেবী। আজ থেকে আমি তোমাকে দেবী রূপে পুজো করব। জমিদার ঘনশ্যাম সেনের এই কাণ্ড কারখানা দেখে দেবশ্রী হাত জোর করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, বাবা আমাকে ছেড়ে দিন, আমি দেবী হতে চাই না বাবা, আমি দেবী হতে চাই না। ট্রেনটা খাটুলিপুর স্টেশন এসে থামতেই অমিত ট্রেন থেকে নেমে পড়ে। প্ল্যাটফর্ম দিয়ে কিছুটা হাঁটতেই দেখে প্ল্যাটফর্মে একটা ফলের দোকানের সামনে তার অতি চেনা পরিচিত কলেজের প্রিয় বন্ধু শুভম দাঁড়িয়ে আছে। ফলের দোকানের সামনে শুভমকে দাঁড়িয়ে থাকতে দেখে অমিত এগিয়ে গিয়ে শুভমকে জড়িয়ে ধরে বলে, কিরে, কেমন আছিস? কখন থেকে তুই দাঁড়িয়ে আছিস? অমিতকে জড়িয়ে ধরতে দেখে শুভমও অমিতকে জড়িয়ে ধরে বলে, ভালো আছি রে, এই তো 15 মিনিট হলো এসে দাঁড়িয়েছি। তা তুই কেমন আছিস? আসতে কোনো অসুবিধা হয়নি তো তোর? আমি ভালো আছি রে। অমিতের কথা শুনে শুভম হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে ওঠে, বেলা 12:30 বাজতে চলেছে, চল তাড়াতাড়ি বাড়ি চল। বাড়ি গিয়ে স্নান খাওয়া সেরে একটু বিশ্রাম নিবি। চল, বিকেলে আবার বাড়ির সবাই মিলে ঠাকুর আনতে যেতে হবে। হ্যাঁ চল। ট্রেনে ওই ঠান্ডা চা, নেতিয়ে যাওয়া সিঙ্গারা সেই কখন খেয়েছি, খুব খিদেও পেয়েছে, সঙ্গে খুব ঘুমও পেয়েছে। একটু না ঘুমোলে যে তোর সঙ্গে বিকেলে ঠাকুর আনতে যেতে পারবো না। এই কথা বলে অমিত শুভমের সঙ্গে স্টেশন থেকে বেরিয়ে গ্রামের কাঁচা পাকা রাস্তা ধরে শুভমের বাড়ির উদ্দেশ্যে চলতে থাকে। এবার আসি গল্পে শুভম ও অমিতের কথায়। শুভম ও অমিত কলেজের প্রথম দিন থেকেই খুব ভালো বন্ধু। এক কথায় বলা যায় দুজন হরিহর আত্মা, একে অপরকে ছাড়া যেন 2 মিনিটও থাকতে পারে না। অমিত জন্ম থেকেই কলকাতায় মানুষ বলে সে কোনোদিন গ্রাম দেখেনি বলে দুর্গাপুজো উপলক্ষে সে শুভমের গ্রামের বাড়িতে এসেছে শুভমের গ্রামের বাড়ির পুজো দেখতে। পাঞ্জাবিটা পরে নিয়ে অমিত যেই আয়নার সামনে চুল আঁচড়াতে যাবে, ঠিক সেই সময় শুভম প্রসাদের থালা নিয়ে ঘরে ঢুকে অমিতকে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে দেখে জিজ্ঞাসা করে, আচ্ছা অমিত, তুই নতুন জামা পরেছিস, তুই কি কোথাও বেরোচ্ছিস নাকি? শুভমের প্রশ্ন শুনে অমিত আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতেই বলে, হ্যাঁ রে, একটু বেরোচ্ছি। এই 2 দিন হলো তোদের বাড়িতে এসেছি, ঘরে শুয়ে বসে আর ভালো লাগছে না বলে আজ ভাবলাম বিকেলটা না শুয়ে তোদের গ্রামটা ঘুরে দেখে আসি। তুই তো জানিস আমি ছোট থেকেই কলকাতায় মানুষ, কোনোদিন গ্রাম দেখিনি। তাই আজ ভাবলাম তোদের গ্রামটা একাকী ঘুরে দেখে আসি। তুই তো পুজোর নানা কাজে ব্যস্ত থাকবি, তাই এই ফাঁকে গ্রামটা ঘুরে দেখে আসাও যাবে।
অমিতের এই কথা শুনে শুভম তার হাতে ধরা প্রসাদের থালাটা টেবিলের ওপর রাখতে রাখতে বলে, তুই একা গ্রাম ঘুরে দেখবি কেন রে? তুই আমার গ্রামে প্রথমবারের জন্য এসেছিস। চল, আমি তোকে আমাদের গ্রামটা বরঞ্চ ঘুরিয়ে দেখাই। আর আমি এখন ফাঁকাই আছি, কোনো কাজও নেই, চল আমার সঙ্গে। শুভম এই কথা বলে তার বন্ধু অমিতকে নিয়ে তাদের খাটুলিপুর গ্রামটা দেখাতে বেরোয়। এরপর ওরা দুজন গ্রামটা দেখতে দেখতে বেশ সন্ধে হয়ে যায় এবং গ্রামের চারদিক থেকে শাঁখ উলুধ্বনির আওয়াজ কানে ভেসে আসতেই শুভম হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে সন্ধে 7টা বাজে। ঘড়িতে সন্ধে 7টা বাজতে দেখে শুভম অমিতের উদ্দেশ্যে বলে ওঠে, এই অমিত, 7টা বাজে, চল বাড়ি ফিরে যাই। আবার বেশি দেরি হলে মা চিন্তা করবে। হ্যাঁ চল, সেই দুপুর 3:30 নাগাদ বেরিয়েছি। তোদের গ্রাম দেখতে দেখতে কখন যে সন্ধে নেমে এসেছে খেয়ালই করিনি। অমিত শুভমকে এই কথা বলে ওরা দুজন গ্রামের পরিত্যক্ত জমিদার বাড়িটার মন্দিরের সামনে থেকে যেই যেতে যাবে, হঠাৎ অমিত জমিদার বাড়ির সামনের মন্দিরটা দেখে থমকে দাঁড়িয়ে পড়ে আর দেখে মন্দিরের বাইরে দাঁড়িয়ে মন্দিরের ভেতরের একটি দেবী মূর্তি রয়েছে, যে দেবী মূর্তিটি পুরোপুরি মানুষের আকৃতির ন্যায় তৈরি হয়েছে, যেন মনে হচ্ছে দেবী মূর্তিটি জীবন্ত মানুষ। জমিদার বাড়ির সামনের মন্দিরটায় অমিতকে থমকে দাঁড়িয়ে পড়তে দেখে আর মন্ত্রমুগ্ধের মতো মন্দিরের গর্ভগৃহের বেদির ওপর দেবী মূর্তিটিকে দেখতে দেখে শুভম প্রশ্ন করে, কি রে অমিত, তুই মন্দিরের সামনে থমকে দাঁড়িয়ে পড়লি কেন রে? আর সম্মিলিতভাবে দেবী মূর্তিটার দিকে তাকিয়ে কি দেখছিস? শুভমের প্রশ্ন কানে যেতেই অমিতের সম্বিত ফেরে আর মানুষের আকৃতির দেবী মূর্তিটির দিকে তাকিয়ে বলে ওঠে, আচ্ছা শুভম, এই মন্দিরের গর্ভগৃহে বেদির ওপর যে মূর্তিটি আছে, দেবী মূর্তিটি, সেটা দেখ পুরোপুরি জীবন্ত মানুষের মতো দেখতে। এই রকম জীবন্ত মানুষের মতো দেখতে দেবী মূর্তি আমি কোনোদিনও দেখিনি। আচ্ছা, এই দেবী মূর্তিটি জীবন্ত মানুষের মতো তৈরি কেন? অমিতের প্রশ্ন শুনে শুভম ধীরে ধীরে মন্দিরের সামনে এগিয়ে যায় ও জীবন্ত মানুষের মতো দেখতে দেবী মূর্তির দিকে তাকিয়ে বলে, এই জীবন্ত মানুষের মতো দেখতে দেবী মূর্তিটি আর এই ভাঙ্গা পরিত্যক্ত জমিদার যে বড় বাড়িটা দেখতে পাচ্ছিস, জানিস এই মন্দিরের পিছনে শুনেছি একটা কালো ইতিহাস রয়েছে। কিন্তু সেই কালো ইতিহাস কি আমিও ঠিক জানি না। বাড়ির লোকেদের কাছ থেকে বহুবার বহু সময় এই জমিদার বাড়ি ও দেবী মূর্তিটা সম্পর্কে আমি কালো ইতিহাস জানতে চেয়েছি, কিন্তু তারা আমাকে এই বিষয়ে কিছুই জানাননি। জানিস অমিত, আমারও খুব জানার ইচ্ছে যে এই মানুষের মতো দেখতে জীবন্ত দেবী মূর্তিটির পিছনে এমন কি কালো ইতিহাস লুকিয়ে আছে যা বাড়ির লোক আমাকে জানাতে চায় না। তারা বলতে চায় না হয়তো ইচ্ছা করেই। শুভম যখন মানুষের মতো দেখতে দেবী মূর্তিটির দিকে তাকিয়ে অমিতকে এই কথাগুলো বলছিল, ঠিক সেই সময় ওদের দুজনের পিছন দিক থেকে একটা শীতল ও কোমল মহিলা কণ্ঠস্বর শোনা যায়, যেই মহিলা শীতল ও কোমল কণ্ঠে বলছে, আপনারা এই জমিদার বাড়ি আর মানুষের মতো জীবন্ত দেখতে যে দেবী মূর্তিটি দেখছেন, মন্দিরের গর্ভগৃহে এর পিছনে কালো ইতিহাস সম্পর্কে আপনাদের খুব জানার ইচ্ছে, তাই না? অমিত ও শুভম ওদের দুজনের পেছন দিক থেকে আসা শীতল ও কোমল মহিলা কণ্ঠগুলো ভেসে আসতে শুনে পেছন ফিরে তাকায়। দেখে 3-4 হাত দূরে এক বেটে রোগা ছিপছিপে ও ফর্সা দেখতে এক মহিলা হাতে ছোট্ট একটা মাটির প্রদীপ নিয়ে ঘোমটা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। মহিলাটিকে দেখা মাত্র অমিত ও শুভমের মধ্যে একটা যৌন ঈর্ষা কামনার বোধ জেগে ওঠে, কারণ মহিলাটি দেখতে অপূর্ব সুন্দরী ছিল। গায়ের রং যেন দুধে আলতার মতো ফর্সা। এছাড়া মহিলাটি শাড়ির তলায় কোনো অন্তর্বাস না থাকার জন্য মহিলাটির গোল নিটল স্তনযুগল স্পষ্টভাবে ফুটে উঠেছে শাড়ির ভেতর থেকে। সেই সঙ্গে
লাল পদ্মের ন্যায় পাপড়ির ঠোঁট দুটো যেন যুবকের মনকে উথাল পাথাল করে তুলল আরও। মহিলাটি মন্দিরের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে থমকে দাঁড়িয়ে পড়ে, ওদের দুজনের দিকে ঘুরে তাকায়। তারপর একটা রহস্যময় সাপ ওদের হাসি হেসে বলে ওঠে, তোমরা একটু দাঁড়াও, আমি দেবী মায়ের পায়ে প্রদীপটা রেখে এসে জমিদার বাড়ি ও জীবন্ত দেবী মূর্তিটি এই দুটোর পিছনে কী কালো ইতিহাস রয়েছে সেই গল্প তোমাদের শোনাতে আসছে এক্ষুনি। এই কথা বলে মহিলাটি মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে। জীবন্ত দেবী মূর্তিটির পায়ের কাছে জ্বলন্ত প্রদীপটা রেখে প্রণাম করে। মন্দিরের বাইরে বেরিয়ে এসে মন্দিরের বাইরের খোলা চাতালে এসে বসে। শুভম ও অমিত মহিলাটির পাশে এসে বসে। মহিলাটি বেশ কিছুক্ষণ আকাশে ফুটে ওঠা তারাদের দিকে তাকিয়ে থাকে নীরবে। তারপর ধীরে ধীরে বলতে শুরু করে, আজ তোমাদের আমি যে গল্পটি বলবো সেই গল্পটি এই গ্রামের এক নিরীহ মেয়ের মর্মান্তিক নৃশংস এক জীবন কাহিনীর গল্প। গ্রামের একটি নিরীহ মেয়ে জমিদার বাড়ির বউ হয়ে এসে তাকে শয়তান জমিদার মশাই স্বামীর কাছ থেকে কেড়ে কিভাবে একটু একটু করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল সেই নিয়েই গল্প। না, ভুল বললাম, এটা কোনো গল্প নয়, এটা একটা সত্যি ঘটনা। আর ঘটনাটি ঘটে আজ থেকে 100 বছর আগে। আজ থেকে 100 বছর আগে এই খাটুলিপুর গ্রামের জমিদার ছিলেন ঘনশ্যাম সেন। এই জমিদার ঘনশ্যাম সেনের পরিবারে তার স্ত্রী ও 2 পুত্র ছিল। ওনার স্ত্রীর নাম ছিল অলকা, আর ওনার 2 পুত্রের মধ্যে বড় পুত্রের নাম অরূপ আর ছোট পুত্রের নাম অভিরূপ। ওনার এই 2 পুত্রের চরিত্র ছিল একেবারে আলাদা আলাদা দুজন চরিত্রের মানুষ। দুজনের সাথে দুজনের কোনো মিল ছিল না। জমিদার ঘনশ্যাম সেনের বড় পুত্র অরূপ ছিল এক আলাদা জগতের মানুষ। সে ছিল এক চিত্রশিল্পী। তার হাতের প্রতিটা আঁকা জীবন্ত হয়ে উঠত। তার এই চিত্রশিল্পের গুণের জন্য তার নাম কলকাতা থেকে শুরু করে দেশে বিদেশে প্রতিটি জায়গায় ছড়িয়ে পড়েছিল, এবং তার এই অসাধারণ চিত্র অঙ্কনের জন্য নানা দেশ বিদেশ থেকে ডাক আসলেও সে তার জন্মভূমিকে এতটাই ভালোবাসত যে সে তার জন্মভূমি ছেড়ে বিদেশে যায়নি। তার মনটা ছিল খুবই সরল। জমিদারবাবুর বড় ছেলে চিত্রশিল্পের পাশাপাশি উনি একজন দেশমাতৃকার ভক্তও ছিলেন। মানে উনি একজন বিপ্লবী ছিলেন ইংরেজ আমলে। উনি ওনার বাবার চোখ এড়িয়ে দেশমাতৃকার সেবা করতেন। অন্যদিকে জমিদারবাবুর ছোট ছেলে অভিরূপ ছিল একদম বড় ভাইয়ের উল্টো। সে জমিদারবাবুর ব্যবসা সামলানোর পাশাপাশি ওকালতি করত। ওই ওকালতি করে কত নিরীহ মানুষদের থেকে টাকা নিয়ে তাদের ঠকিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আর তাদের বাবা জমিদার ঘনশ্যাম সেন ছিলেন খুব অহংকারী একজন মানুষ এবং দুর্দণ্ড প্রতাপশালী। জমিদার বাবুর ভয়তে গ্রামের নিরীহ মানুষজন বাঘে গরুতে এক ঘাটে জল খেত। উনি অহংকারী ও দুর্দণ্ড প্রতাপশালী মানুষ হলে কি হবে, উনি একজন ধর্মপরায়ণ মানুষ ছিলেন। জমিদারি সামলানোর পাশাপাশি উনি খুব পুজো আচ্চাও করতেন ঠিকই, কিন্তু ওনার এই পুজো আচ্চা ও ধর্মপরায়ণতার পিছনে একটা নোংরা নেশা ছিল। আর সেই নেশাটা হলো মেয়ে মানুষের নেশা। মেয়ে মানুষের নেশা ছিল কারণ উনি খুব তন্ত্র সাধনা করতেন। ওনার এই তন্ত্র সাধনাটা সাধারণ তন্ত্র সাধনা ছিল না, এক নোংরা নিম্নমার্গের তন্ত্র সাধনা ছিল, যে তন্ত্র সাধনার জন্য মেয়ে মানুষ লাগতো ওনার। ওনার এই নোংরা নিম্নমানের তন্ত্র সাধনার কথা জমিদার বাড়ি ও এই গ্রামের লোকেরা কেউই জানতো না, শুধুমাত্র ওনার স্ত্রী অলকা জানত। আচ্ছা, জমিদার ঘনশ্যাম সেন আর ওই নোংরা তন্ত্র সাধনার জন্য মহিলাদের ব্যবহার করতো কেন? ওনার মতলবটা কি ছিল? সব বলছি,
কেন উনি ওনার তন্ত্র সাধনার জন্য মহিলাদের ব্যবহার করত, সব শুনলেই তোমরা বুঝতে পারবে। জমিদার ঘনশ্যাম সেন জমিদারি সামলানোর পাশাপাশি গোপনে তন্ত্র সাধনা, দুই ছেলের ধীরে ধীরে বড় হওয়া, সব যখন ঠিকঠাক চলছিল, একদিন সন্ধ্যাবেলা জমিদারবাবু নিজের ঘরে বসে জমিদারি খাজনার হিসেবপত্র যখন করছিলেন, ঠিক সেই সময় তার স্ত্রী অলকা একটি ছবি হাতে নিয়ে ঘরে ঢুকে অলকা জমিদারবাবুর চোখের সামনে একটা কম বয়সী মেয়ের ফটো মেলে ধরে। অলকার হাতে একটা কম বয়সী মেয়ের ফটো দেখে জমিদারবাবু অলকার হাত থেকে ফটোটা নিয়ে ফটোটার মধ্যে থাকা কম বয়সী মেয়েটার দিকে তাকিয়ে বলে ওঠে, হঠাৎ করে তুমি মেয়েটার ফটো দেখাচ্ছ কেন? এই ফটোটার মেয়েটা কে? জমিদারবাবুর প্রশ্ন শুনে ওনার স্ত্রী ফটোর মধ্যে কম বয়সী মেয়েটার দিকে তাকিয়ে বলে ওঠে, ফটোটার মধ্যে তুমি যে মেয়েটাকে দেখছো, ওর নাম দেবশ্রী। মেয়েটা আমাদের গ্রামেরই মেয়ে। আচ্ছা, আমাদের বড় ছেলে অরূপের পাশে এই দেবশ্রী মেয়েটাকে বেশ মানাবে, বলো? জমিদার গিন্নি অলকার প্রশ্ন শুনে জমিদার ঘনশ্যাম সেন তার হাতে ধরে থাকা ছবির মধ্যে কম বয়সী সুন্দরী মেয়েটার দিকে বেশ অনেকক্ষণ ধরে তাকিয়ে থেকে তার রুক্ষ ঠোঁটের ওপর লালায়িত জিভটা বুলিয়ে মনে মনে কামাতুর কণ্ঠে বলে ওঠে, ছবির মধ্যে কম বয়সী মেয়েটার দিকে তাকিয়ে, ওহ, কতদিন ধরে আমার তন্ত্র সাধনার জন্য একটা ফুলের মতো সুন্দরী মেয়ে খুঁজছিলাম, আর আজ আমার সেই স্বপ্ন সত্যি হলো। ওহ, এই টপ কামালই তো আমার কঠিন তন্ত্র সাধনার কাজে লাগবে। কি গো, কি দেখছো? আমাদের অরূপের পাশে মেয়েটাকে মানাবে না? জমিদার গিন্নির প্রশ্ন কানে যেতেই জমিদারবাবুর সম্বিত ফেরে আর বলে, মেয়েটার ছবির দিকে তাকিয়ে একটি সাপদের রহস্যের হাসি হেসে, বেশ মানাবে অরূপের পাশে। তা মেয়েটি গ্রামের কোন বাড়ির মেয়ে? হ্যাঁ, মেয়েটি সম্পর্কে একটু খোঁজ খবর নিয়েছো কি? হ্যাঁ, নিয়েছি তো। মেয়েটি মাঝি পাড়ার মেয়ে। ওর বাবা জেলে, রাতে নদীতে মাছ ধরে আর সকালে সেই মাছগুলো বাজারে বিক্রি করে। মেয়েটি খুব গরিব ঘরের মেয়ে। শুনেছি মেয়েটির যখন 7 বছর বয়স, তখন ওর মা ওর ভাইকে জন্ম দিতে গিয়ে মারা যায়। মেয়েটি আর মেয়েটির ভাই ছোট থেকেই পিসির কাছে মানুষ। ওদের সংসারে মাত্র 4 জন সদস্য। দেবশ্রী, ওর ভাই, এক বিধবা পিসি আর দেবশ্রীর বাবা। অলকার মুখ থেকে দেবশ্রীর সম্পূর্ণ পরিচয় পেয়ে জমিদার মশাই বিছানা ছেড়ে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর আয়নার দিকে তাকিয়ে আবার সেই সাপদের রহস্যে নীরব হাসি হাসতে হাসতে গোফে তা দিতে দিতে বলে ওঠে হিস হিসে কামাতুর গলায়, তাহলে আর শুভ কাজে দেরি কেন? চলো আগামীকালই পাত্রী দেখে আসি। পাত্রীর রূপ আর চেহারা কেমন তা তো দেখতেই হবে। পরদিন বিকেলবেলা জমিদার মশাই তার স্ত্রী ও বড় ছেলে অরূপকে নিয়ে জেলে পাড়া দেবশ্রীর বাড়ি যায়। দেবশ্রীকে দেখতে ও প্রথম দেখাতেই অরূপ দেবশ্রীকে পছন্দ করে ফেলে। অন্যদিকে দেবশ্রীরও অরূপকে পছন্দ হয়ে যায়। ও মনে মনে সেই দিন থেকেই দেবশ্রী অরূপকে ভালোবেসে ফেলে। অন্যদিকে অরূপ দেবশ্রীর অসামান্য রূপ ও সৌন্দর্য দেখে মনে মনে সেই দিন থেকেই দেবশ্রীকে স্ত্রী রূপে ভালোবেসে ফেলে। কিন্তু হায় রে বিধাতার, এ কি নিষ্ঠুর খেলা! নিরীহ দেবশ্রী জানেও না যে তার জমিদার বাড়ির বউ হওয়ার পিছনে জমিদার মশাই কি নোংরা খেলা খেলছেন। এরপর দেবশ্রী ও অরূপের সম্মতিতে জমিদার মশাই শুভ দিনক্ষণ দেখে ওদের দুজনের 4 হাত এক করে দেয়। এরপর দেবশ্রী জমিদার বাড়িতে অরূপের বউ হয়ে আসার পর তার বেশ ভালোই দিন কাটছিল। দেবশ্রী তার নিজ গুণ ও নিজের হাতের অপূর্ব রান্নার মাধ্যমে তার শ্বশুর বাড়ির সকলের মন জয় করে নেয়। এরপর দেখতে দেখতে 1 মাস কেটে যায় দেবশ্রীর জমিদার বাড়িতে। 1 মাস পর একদিন প্রাতঃকালে দেবশ্রী স্নান সেরে আয়নার সামনে দাঁড়িয়ে সিঁথিতে যখন সিঁদুর পড়ছিল, ঠিক সেই সময় দেবশ্রীর স্বামী অরূপ ঘরে ঢোকে আর
দেবশ্রীকে আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুর পরতে দেখে অরূপ দেবশ্রীর দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে। আয়না দিয়ে অরূপকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে দেখে দেবশ্রী অরূপের দিকে ফিরে মিষ্টিভাবে হেসে জিজ্ঞাসা করে, কি হে বরমশাই, আমার দিকে অমন মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে কি দেখছো? দেবশ্রীর কথা কর্ণগোচর হতেই অরূপের সম্বিত ফেরে, আর সে দেবশ্রীর দিকে এগিয়ে গিয়ে দেবশ্রীর মুখের আদল ধরে বেশ করুণ কণ্ঠে ও টানা টানা পটল চেরা কাজল মাখা সুন্দর দুটো চোখের দিকে তাকিয়ে বলে, কিচ্ছু না দেবশ্রী, তোমাকে সিঁদুর পরলে আর সাজলে খুব সুন্দর দেখায় জানো। তুমি এই রকম করে সুন্দর করে সারা জীবন সাজবে, ঠিক আছে? আমি তোমার কাছে না থাকলেও তুমি কিন্তু এরকম করেই সাজবে, কেমন? অরূপের এই কথা শুনে দেবশ্রী অরূপকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, হঠাৎ আপনি এই কথা বলছেন কেন? আপনি কোথায় যাবেন আমাকে ছেড়ে? দেবশ্রীর প্রশ্ন শুনে অরূপ ধরা গলায় বলে ওঠে, দেশমাতা আমাকে ডাকছেন। আমাকে যে এবার পাড়ি দিতে হবে দেশমাতার স্বাধীনতার জন্য। কবে ঘরে ফিরব জানা নেই। অরূপের মুখে এই কথা শুনে দেবশ্রী অরূপকে আরো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, না না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমি জীবিত থাকতে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার কি হবে? আমি কি নিয়ে থাকবো তুমি বলো? দেবশ্রী, দেবশ্রী, তুমি এরকম পাগলামি করো না। আমাকে যে যেতেই হবে দেশের কাজে। দেশমাতা আমাকে ডাকছেন। তুমি চিন্তা করো না, দেশের কাজ মিটে গেলে আমি তোমার কাছে ঠিক সময় করে চলে আসব, তোমার হৃদয়ের কাছে ফিরে আসব। কিন্তু এখন যে আমাকে যেতেই হবে। অরূপ দেবশ্রীকে এই কথা বলে তার কপালে চুম্বন এঁকে দিয়ে দেশের স্বাধীনতার কাজে চলে যায় জমিদার বাড়ি পরিত্যাগ করে। অরূপ জমিদার বাড়ি পরিত্যাগ করে যাওয়ার 2-3 মাস পর দেবশ্রীর কপালে এক চরম দুঃখের ছায়া নেমে আসে ও সেই শয়তান জমিদার ঘনশ্যাম সেনের যৌন কামনা লালসার কাছে ও ওনার নোংরা নিম্নমার্গের তন্ত্র সাধনার কাজে শিকার হয় ধীরে ধীরে। কিভাবে শিকার হয় দেবশ্রী ওই শয়তান জমিদার ঘনশ্যাম সেনের যৌন কামনা লালসার কাছে ও ওনার নোংরা নিম্নমার্গে তন্ত্র সাধনার কাজে? অমিতের প্রশ্নে অজানা অচেনা মহিলাটি আবার ধীরে ধীরে বলতে শুরু করে। দিনটা ছিল জন্মাষ্টমীর দিন। খাটুলিপুর গ্রামে সন্ধ্যাবেলায় ঘরে ঘরে যখন গোপাল ও রাধা মাধবের পুজো হচ্ছে আর গরম গরম তালের ফুলুরি, মালপো ও পায়েসের সুগন্ধ গ্রামের পরিবেশ যখন মুখরিত হয়ে উঠেছে, তখনই দেবশ্রী জমিদার বাড়ির নিজের অন্দরমহলে খোলা জানালার ধারে তার পতি দেবতা অরূপের কথা যখন ভাবছিল, ঠিক সেই সময় জমিদার ঘনশ্যাম সেন খুব চুপিসারে দেবশ্রীর ঘরে ঢোকে। দেবশ্রীকে জানলার ধারে আনমনে দাঁড়িয়ে থাকতে দেখে ওই অসামান্য রূপ আর চেহারা আপাদমস্তক দেখে নিয়ে দেবশ্রী দিকে সে ধীরে ধীরে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে হঠাৎ করেই জমিদার ঘনশ্যাম সেন তার হাত দুটো জড়ো করে নমস্কারের ভঙ্গিতে কাঁদো কাঁদো গলায় বলে ওঠে তার পুত্রবধূ দেবশ্রীর উদ্দেশ্যে, মা, তুমি এসেছো আমার কাছে অবশেষে। আমি তোমার দেখা পাওয়ার জন্য কতদিন ধরে অপেক্ষা করেছি জানো? তুমি যে আমার দেবী মা। এই কথা বলতে বলতে জমিদার ঘনশ্যাম সেন শটাং দেবশ্রীর পায়ের কাছে গিয়ে তার পা জড়িয়ে ধরে। শ্বশুরমশাইকে পা জড়িয়ে ধরতে দেখে দেবশ্রী পাটা সরিয়ে নিতে নিতে বেশ লজ্জিত কণ্ঠে বলে ওঠে, বাবা, আপনি কি করছেন? হঠাৎ করে আপনি আমার পা জড়িয়ে ধরলেন কেন? আর আপনি আমাকে দেবী মাইবা বলছেন কেন? কি হয়েছে আপনার? দেবশ্রীর প্রশ্ন শুনে জমিদার ঘনশ্যাম সেন হাত জড়ো করে উঠে দাঁড়ায় আর দেবশ্রীর দিকে আপাদ মস্তক ভালো করে তাকিয়ে বলে, বৌমা, তোমার মধ্যে মা চণ্ডিকা বসবাস করছেন। তুমি যে সে মেয়ে নও, তুমি একজন দেবী। এক কথায় বলতে গেলে তুমি একজন দেবী মা।
ঘনশ্যাম সেনের আবার এই রূপ কথা শুনে দেবশ্রী প্রশ্ন করে, বাবা, আপনি তখন থেকে পাগলের মতো কি কথা বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে সবটা খুলে বলবেন আপনার ঠিক কি হয়েছে? আর আপনি আমাকে দেবী বলছেন কেন হঠাৎ করে? দেবশ্রীর প্রশ্ন শুনে জমিদার ঘনশ্যাম সেন দেবশ্রীর দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে বলতে শুরু করে তখন, গতকাল রাতে আমি হঠাৎ করেই স্বপ্নে দেখি আমাদের বাড়ির কুলদেবী মা চণ্ডিকা স্বয়ং দেবী রূপে আমার স্বপ্নে এসেছেন। মা চণ্ডিকা আমাকে বলেছেন, কি বলেছেন উনি আপনাকে? যে বৎস তোর গৃহে যে নতুন সদস্য এসেছে সে কিন্তু কোনো মানবী নয়, সে স্বয়ং এক ভগবানের রূপ, মানে সে এক দেবী, আমাদের সকলের দেবী মা। তোর সেই গৃহে নতুন সদস্যকে অবহেলা না করে তাকে তোর মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা কর দেবী রূপে। খুব তাড়াতাড়ি এতে তোরই মঙ্গল আর সঙ্গে তোর পরিবারেরও। না বাবা, না, এ হতে পারে না। আপনি মিথ্যে স্বপ্ন দেখেছেন, মিথ্যে স্বপ্ন। বাবা, আমি কোনো দেবী নই, আমি একজন সাধারণ মেয়ে যার সঙ্গে আপনার বড় ছেলের বিয়ে হয়েছিল। আমি আপনার বড় ছেলের স্ত্রী। না বৌমা, না, আমি মিথ্যে কথা বলছি না। দেবী চণ্ডিকা সত্যি কথাই আমাকে বলেছেন। বৌমা, তুমি সত্যি দেবী, কোনো সাধারণ মেয়ে নও। পরশুদিন সকালবেলা আমি আমার মন্দিরের গর্ভগৃহে তোমাকে দেবী রূপে প্রতিষ্ঠা করব। দেবী রূপে প্রতিষ্ঠা করার পর আমি তোমাকে নিত্যদিন অন্য অন্য ঠাকুরের মতো তোমাকেও পুজো করব ফুল দিয়ে, আর সেই সঙ্গে নিজ হস্তে তোমাকে স্নান করাবো, তোমাকে যত্ন করব। তুমি যে আমার দেবী মা। জয় দেবী, জয় মা দেবী মায়ের জয়। এই কথা বলতে বলতে শয়তান জমিদার ঘনশ্যাম দু হাত মাথার ওপর তুলে জয় দেবী মায়ের জয় বলে দেবশ্রীর দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে। অন্যদিকে দেবশ্রী দুই কানে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, বাবা, বাবা, আপনি থামুন, আপনি থামুন বাবা, আমি কোনো দেবী নই, আমি একজন সাধারণ মেয়ে, আপনার বড় ছেলের বউ। ইতিমধ্যেই জমিদার বাবুর চিৎকার শুনে তার স্ত্রী ও জমিদার বাবুর যেসব আত্মীয় স্বজনরা জমিদার বাড়িতে থাকে তারা সবাই দেবশ্রীর ঘরে ছুটে আসে আর জমিদার বাবুকে দেবশ্রীর পা ধরে দেবী দেবী বলে চিৎকার করতে দেখে। সবাই খানিকটা অবাক হয় আর জমিদার বাবুর স্ত্রী অলকা বলে ওঠে জমিদার বাবুর উদ্দেশ্যে, ওগো, তোমার কি হলো? তুমি বড় বৌমার পা ধরে ওই রকম দেবী দেবী বলে চিৎকার করছো কেন? অলকার প্রশ্ন শুনে জমিদার মশাই গতকাল রাতে স্বপ্নে মা চণ্ডিকা এসে কি কি বলেছেন তাকে সব অলকাকে খুলে বলে ঠিকই, কিন্তু অলকা জমিদার বাবুর কথা খুব একটা বিশ্বাস করতে পারে না। জমিদার বাবুর ভয়ে চুপ করে থাকে আর মনে মনে বলতে থাকে, ছি ছি ছি, তোমার ওই নোংরা নিম্নমার্গের তন্ত্র সাধনার কাজে মহিলা লাগবে বলে তুমি শেষে কিনা নিজের পুত্রবধূকে কাজে লাগাচ্ছ মিথ্যা বলে। হায় রে বিধাতা, তুমি বউকে ওনার এই নোংরা খেলার হাত থেকে বাঁচাও। দেবশ্রী, এই দেবশ্রী, ঘুম থেকে উঠে দেখো, আমি এসেছি তোমার কাছে। মাঝরাতের দিকে হঠাৎ করেই দেবশ্রীর কানে একটা চেনা গলা ভেসে আসতেই ওর ঘুমটা ভেঙে যায়। দেবশ্রীর ঘুমটা ভেঙে যেতেই সে ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে দেখে ঘরে জ্বলা হালকা হারিকেনের নিয়ন আলোয় তার সামনে তার স্বামী অরূপ দাঁড়িয়ে আছে হাসি হাসি মুখে। অরূপকে দেখা মাত্রই দেবশ্রী ধরফর করে উঠে বসে, অরূপকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, ওগো, ওগো, আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন, আপনাকে ছাড়া আমার যে আর এখানে থাকতে ভালো লাগছে না। আপনার বাবা আমাকে দেবী বানাতে চায়, আপনি আপনার বাবার হাত থেকে আমাকে বাঁচান। দেবশ্রী, দেবশ্রী, তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না। আমি তোমার কাছে এসেছি আমার বাবার হাত থেকে তোমাকে বাঁচাতে। আজ রাতে আমি তোমাকে নিয়ে কলকাতায় পালিয়ে যাব, তুমি কিচ্ছু চিন্তা করো না। একবার কলকাতায় চলে গেলে বাবা তোমার আর কিচ্ছু করতে পারবে না। অরূপের এই কথা শুনে দেবশ্রী অরূপের দিকে অশ্রু ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে বলে,
সত্যি আপনি আমাকে কলকাতায় নিয়ে যাবেন আজ রাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। তোমাকে কলকাতায় নিয়ে যাব আমি আজ রাতেই। কিন্তু হায় রে বিধাতা, একটা গম্ভীর মহিলার গলার আওয়াজে দেবশ্রীর ঘুমটা ভেঙে যায়, সেই সঙ্গে তার ঘুমের মধ্যে দেখা স্বপ্নটাও। মা, ও মা, উঠুন, অনেক সকাল হয়ে গেছে। জমিদারবাবু যে আপনাকে মন্দিরে ডাকছে। গম্ভীর মহিলার কণ্ঠটা দেবশ্রীর কানে আসতেই সে বিছানায় ধরফর করে উঠে বসে, আর দেবশ্রী ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে বিছানার সামনে গিরুয়া বসনধারী, গলায় রুদ্রাক্ষের মালা পরা এক মহিলা হাতে লাল টকটকে দেখতে একটি শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। দেবশ্রী তার ঘরে এত ভোরে এক অচেনা অজানা মহিলাকে তার বিছানার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করে ওঠে, আপনি কে? এত ভোরে আমার ঘরে কি করতে এসেছেন? দেবশ্রীর প্রশ্ন শুনে মহিলাটি গম্ভীর গলায় উত্তর দেয়, আমি চন্দনা, জমিদারবাবুর মন্দিরে কাজ করি। জমিদারবাবু নির্দেশ দিয়েছেন যে আপনি স্নান সেরে এই লাল শাড়িটি পরিধান করে আমার সঙ্গে যেন দ্রুত মন্দিরে যান। আজ যে আপনার মন্দিরে দেবী রূপে প্রতিষ্ঠার দিন। চন্দনার মুখে এই কথা শুনে দেবশ্রী রেগে গিয়ে বিছানা ছেড়ে উঠে চন্দনার হাত থেকে লাল শাড়িটি ঘরের এক কোণে ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে বলে ওঠে, আমি কোনো দেবী নই! এই কথাটা জমিদার মশাইয়ের কাছে গিয়ে তুমি বলে দাও। আমি মন্দিরে যাব না। যাও তুমি আমার ঘর থেকে, দূর হও, দূর হয়ে যাও চন্দনা। ইতিমধ্যেই দেবশ্রীর চিৎকার শুনে ওই শয়তান জমিদার ঘনশ্যাম সেন দেবশ্রীর ঘরে ছুটে আসে আর দেবশ্রীকে ওইভাবে পাগলের মতো চিৎকার করতে দেখে। জমিদার ঘনশ্যাম সেন ধীর গতিতে দেবশ্রীর ঘরের দিকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে দেবশ্রীর চুলের মুঠি ধরে, তারপর দাঁত মুখ খিচিয়ে বলে ওঠে, চল মাগি চল, আমার সঙ্গে মন্দিরে চল। আজ তোকে আমি নগ্ন করে নিজের হাতে স্নান করিয়ে তোকে বস্ত্র পরিয়ে তোকে দেবী রূপে মন্দিরে প্রতিষ্ঠা করব। চল। এই কথা বলতে বলতে শয়তান নিষ্ঠুর জমিদার ঘনশ্যাম সেন দেবশ্রীর চুলের মুঠি ধরে টানতে টানতে মাটিতে হ্যাচড়াতে হ্যাচড়াতে জমিদার বাড়ির অন্দরমহল থেকে মন্দিরে নিয়ে যায় দেবশ্রীকে। জমিদার মশাইয়ের এই রকম অসভ্যের মতো আচার আচরণ দেখে দেবশ্রী তখন হাত জড়ো করে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে দিন বাবা, আমি দেবী হতে চাই না, আমি দেবী হতে পারবো না, আমাকে দয়া করে ছেড়ে দিন। না 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 না, আমি তোকে কিছুতেই ছাড়বো না। সেদিন রাতে মা চণ্ডিকা আমার স্বপ্নে এসেছিলেন, আর জানি শুনি আমাকে কি বললেন, তোর মধ্যে নাকি এক অলৌকিক শক্তি কাজ করে। তুই আর কোনো 5টা মেয়ের মতো সাধারণ মেয়ে নয়, তুই দেবী। তোর মধ্যে এক অলৌকিক শক্তি আছে। তোকে যে আমার ছেলের পাশে মানায় না, তোর স্থান তো মন্দিরের গর্ভগৃহে বেদির উপর। এই কথা বলতে বলতে জমিদার ঘনশ্যাম সেন তার পুত্রবধূ দেবশ্রীকে বাড়ির অন্দরমহল থেকে টানতে টানতে মন্দিরের দিকে যখন নিয়ে যাচ্ছিল, তখন দেবশ্রী কাঁদতে কাঁদতে বলতে থাকে, বাবা বাবা, আমাকে দয়া করে ছেড়ে দিন, আমাকে আপনার ছেলের সঙ্গে দয়া করে সংসার করতে দিন বাবা। ও যে আমাকে খুব ভালোবাসে, আর আমিও যে ওকে খুব ভালোবাসি বাবা। ঘনশ্যাম সেন দেবশ্রীর কথায় কোনো রকম কর্ণপাত না করে দেবশ্রীর হাতটা সোজা মন্দিরের ভেতরে টেনে নিয়ে গিয়ে দেবশ্রীকে জোরে ধাক্কা মেরে মন্দিরের মেঝেতে ফেলে দেয়। দেবশ্রীকে মেঝেতে ফেলে দিয়ে তার পরন থেকে এক টানে তার বস্ত্র খুলে নিয়ে তাকে পুরোপুরি নগ্ন করে দেয়। তারপর দেবশ্রীর পুরো নগ্ন শরীরের ওপরে ঘি মধু লেপন করে। মাথা থেকে শুরু করে দেবশ্রীর সারা নগ্ন শরীরের ওপর দুধ ও গঙ্গা জল ঢালতে ঢালতে হা হা করে হাসতে হাসতে বলতে থাকে, দেবশ্রী, আজ থেকে তুমি দেবী, দেবী মা। তুমি কারোর মেয়েও নও, আবার কারোর স্ত্রীও নও। তুমি শুধু দেবী, এই মন্দিরের আর এই গ্রামের দেবী। আজ থেকে আমি তোমাকে মন্দিরে দেবী রূপেই পুজো করব। জমিদার ঘনশ্যাম সেনের এই কাণ্ড কারখানা দেখে দেবশ্রী হাত জড়ো করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, বাবা আমাকে ছেড়ে দিন বাবা, আমি দেবী হতে চাই না বাবা, আমাকে ছেড়ে দিন বাবা।
এই কথা বলতে বলতে দেবশ্রী অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর যখন দেবশ্রীর জ্ঞান ফেরে তখন সে চোখ মেলে এবং তার রূপ ও পরনের পোশাক আশাক ও সাজগোজ দেখে অবাক হয়ে যায় দেবশ্রী। দেবশ্রী তার দিকে তাকিয়ে দেখে তার পরনে লাল টকটকে একটা শাড়ি, গলায় বড় একটা জবা ফুলের মালা, কপালে লাল বড় সিঁদুরের তিলক। এছাড়াও সারা শরীর থেকে ঘি, মধু ও দুধের একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে তার হাতের বিয়ের শাখা পলা সব কিছু খুলে নেওয়া হয়েছে, তার জায়গায় রুদ্রাক্ষের বালা। দেবশ্রী তার এই রূপের পরিবর্তন দেখে ফুপিয়ে কেঁদে ওঠে ঠিকই, কিন্তু তার আর পালাবার পথ নেই, কারণ তার হাত দুটো থামের সঙ্গে লোহার শিকল দিয়ে বাঁধা। দেবশ্রী তার রূপ দেখে যতটা না অবাক হয়েছিল, মন্দিরের গর্ভগৃহের পরিবেশ দেখে সে আরও অবাক ও বিস্ময় হয়। সে ঢুলু ঢুলু ঘুমন্ত চোখে তাকিয়ে দেখে মন্দিরের গর্ভগৃহ পুরো অন্ধকার, ঘুটঘুট করছে ঠিকই, কিন্তু তার সামনে একটা বড় যজ্ঞবেদী। সেই যজ্ঞবেদীতে জ্বলন্ত আগুন জ্বলছে এবং সেই জ্বলন্ত যজ্ঞবেদীর সামনে লাল রক্তাম্বর পরিহিত তার শ্বশুর মশাই জমিদার ঘনশ্যাম সেন বসে আছে আর জোরে জোরে মন্ত্রপাঠ করতে করতে জ্বলন্ত যজ্ঞবেদীতে আহুতি দিচ্ছে। আর মাঝে মাঝে দেবশ্রীর দিকে তাকিয়ে ফুল বেলপাতা ছুঁড়ে দিয়ে চিৎকার করে বলছে, জয় দেবী মায়ের জয়। মা, তুমি আমার গ্রামের নিরীহ মানুষগুলোর মঙ্গল করো, সবাইকে রক্ষা করো। দেবশ্রীকে চোখ খুলতে দেখে জমিদার চিৎকার করে দেবশ্রীর দিকে তাকিয়ে বলে ওঠে, জয় দেবী মায়ের জয়। এই কথা বলে জমিদার ঘনশ্যাম সেন যজ্ঞবেদীর আসর ছেড়ে ধীরে ধীরে দেবশ্রীর দিকে এগিয়ে আসে। তারপর একটা বিকট বিশ্রী কান এঁটো করা হাসি হাসতে হাসতে দেবশ্রীর দিকে তাকিয়ে বলে, তুই জানিস আমি কেন তোকে দেবী রূপে প্রতিষ্ঠা করেছি? কেন? কারণ আমি এক নিম্ন মার্গের তন্ত্র সাধনা করি। সে নিম্ন মার্গের তন্ত্র সাধনার কাজে আমার এক সুন্দরী মহিলার প্রয়োজন। তাই আমি তোকে আমার কাজের জন্য দেবী বানিয়েছি। তুই শুধু আমার দেবী মা। জয় দেবী মা, জয় দেবী মায়ের জয়। শয়তান জমিদার ঘনশ্যাম সেন এই কথা বলতে বলতে তার হাতে ধরে থাকা মাটির মালসার বাটি থেকে কিছুটা ঘি হাতে করে তুলে নিয়ে দেবশ্রীর উন্মুক্ত স্তন যুগল থেকে শুরু করে সারা নগ্ন শরীরের ওপর ঘি লেপন করতে থাকে। আর দেবশ্রীর ঘুমন্ত চোখের দিকে তাকিয়ে বলতে থাকে শয়তানি হাসি হাসতে হাসতে, আমি তোকে প্রতিদিন এইভাবে নগ্ন করে তোর সারা শরীরে ঘি মধু লেপন করে স্নান করাবো। স্নান করানোর পর তোকে নতুন বস্ত্র পরিয়ে তোকে পুজো করব খুব যত্নে। আমি ছাড়া তোর শরীরে আর কেউ হাত দিতে পারবে না। তুই শুধু আমার দেবী মা। কেউ যদি তোর শরীরে হাত দেয় তার আমি হাত কেটে নেব। ঘনশ্যামের এই কথা শুনে দেবশ্রী ক্লান্ত গলায় বলতে থাকে ঢুলতে ঢুলতে, বাবা আমাকে ছেড়ে দিন, আমার খুব কষ্ট হচ্ছে। আমি কোনো দেবী নই, আমি একজন সাধারণ মানবী। রাধা মাধব, তুমি একমাত্র পারো আমার শয়তান স্বামীর হাত থেকে আমার নিরীহ নিষ্পাপ বড় বৌমাকে বাঁচাতে। ওর উপর প্রতিদিন যদি এইরকম নির্মম অত্যাচার চলতে থাকে তাহলে যে ও আর বাঁচবে না। মা, কে বাঁচবে না? কার উপর প্রতিদিন নির্মম অত্যাচার চলছে বলছো? অলকার পিছন দিক থেকে একটা চেনা কণ্ঠস্বর ভেসে আসতেই অলকা পিছন ফিরে তাকিয়ে দেখে তার বড় ছেলে অরূপ ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়ে আছে আর মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠাকুর ঘরের বাইরে অরূপকে দাঁড়িয়ে থাকতে দেখে অলকার সঙ্গে সঙ্গে ঠাকুরের আসন ছেড়ে অরূপের কাছে ছুটে যায় আর অরূপকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, বাবা, তুই এসেছিস? কতদিন পর এলি তুই। তুই জানিস নে রে, তুই বাড়ির ও এ গ্রামের বাইরে থাকলে আমার সারাক্ষণ মনটা কাঁদে তোর জন্য। এই তো মা, আমি এসে গেছি। তোমার আর কোনো চিন্তা নেই। আমি আর কলকাতায় কাজে যাব না আজ থেকে। তোমার আর দেবশ্রীর কাছেই থাকবো। দেবশ্রী কোথায় মা? ওকে তো দেখছি না।
অরূপের প্রশ্ন শুনে জমিদার গিন্নি কান্নায় ভেঙে পড়ে। মাকে ওইভাবে কাঁদতে দেখে অরূপ জিজ্ঞাসা করে, মা, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? দেবশ্রী ঠিক আছে তো? না বাবা, বড় বৌমা একদম ভালো নেই। তুই ওকে ওই শয়তানটার কবল থেকে বাঁচা। দেবশ্রী ভালো নেই কেন? ওর কি হয়েছে? আর মা, কার কবল থেকে আমি ওকে বাঁচাবো? তুমি তুমি এমন বলছো, ঠিক করে বলো। অরূপের প্রশ্ন শুনে জমিদার গিন্নি তখন আজ থেকে 4 মাস আগে তার স্বামী জমিদার ঘনশ্যাম সেন মানে অরূপের বাবা তার বড় পুত্রবধূ দেবশ্রীর সঙ্গে কি কি অন্যায় কাজ করেছে এবং এখনও কি কি করে চলছেন সব কথা অরূপকে খুলে বলতেই মায়ের মুখ থেকে দেবশ্রীর করুণ পরিণতির কথা শুনে অরূপ তার মায়ের দিকে রাগত লাল দৃষ্টিতে তাকায়। তারপর রাগত কণ্ঠে বলে ওঠে, বাবা আমার স্ত্রীর সঙ্গে এতদিন ধরে যে যে অন্যায় কাজগুলো করেছেন, আজ তার শেষ হওয়ার পালা। আমি বাবার হাত থেকে আজ এক্ষুনি দেবশ্রীকে বাঁচাবো, আর আজই আমি এই জমিদার বাড়ি ছেড়ে দেবশ্রীকে নিয়ে চলে যাব। মা, দেবশ্রী কোথায় আছে? বাবা ওকে কোথায় আটকে রেখেছে? মা চণ্ডিকার মন্দিরে। জমিদার গিন্নির মুখ থেকে দেবশ্রী কোথায় আছে শুনে অরূপ বেশি দেরি না করে মা চণ্ডিকা মন্দিরের দিকে রওনা দেয়। ওং ক্লিং হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। ওং ক্লিং হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। জমিদার বাড়ি থেকে বেরিয়ে অরূপ যখন মা চণ্ডিকার মন্দিরের সামনে এসে দাঁড়ায় তখন সে শুনতে পায় ঢং ঢং করে রাত 2টোর ঘণ্টা জমিদার বাড়ির বৈঠকখানার ঘরে বেজে উঠল। ঘড়ির ঢং ঢং আওয়াজের সঙ্গে অরূপ আরও একটা আওয়াজ শুনতে পায়। সে শুনতে পায় মা চণ্ডিকার গর্ভগৃহর ভেতর থেকে একটা গুরু গম্ভীর গলায় মন্ত্রপাঠের আওয়াজ। ওং ক্লিং হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। ওং ক্লিং হ্রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। মন্দিরের গর্ভগৃহের ভিতর থেকে গুরু গম্ভীর গলায় মন্ত্রপাঠের আওয়াজ পেয়ে অরূপ খুব সন্তর্পণে চুপিসারে মন্দিরের দরজার কাছে এসে দাঁড়ায়। মন্দিরের দরজার কাছে এসে দাঁড়াতেই সে দেখে মন্দিরের দরজা অল্প করে খোলা ও ভিতর থেকে ধূপ ধুনোর সুগন্ধ ভেসে আসছে, সেই সঙ্গে জোরে জোরে ঘণ্টাধ্বনির শব্দ। মন্দিরের দরজাটা অল্প খোলা দেখে অরূপ দরজার কাছে চোখ রাখতেই সে যা দৃশ্য দেখে সেই দৃশ্য দেখে তার বুকের হৃৎপিণ্ড খাঁচা ছাড়ার জোগাড়। অরূপ দরজার ফাঁকে চোখ রাখতেই দেখে মন্দিরের গর্ভগৃহে বেদির ওপর লাল টকটকে শাড়ি পরা অবস্থায় তার স্ত্রী দেবশ্রী বসে আছে ঠিকই, কিন্তু তার 2 হাত খামের সঙ্গে লোহার শিকল দিয়ে বাঁধা। আর তার বাবা জমিদার ঘনশ্যাম সেন দেবশ্রীর সামনে একটা বড় যজ্ঞবেদী তৈরি করে সেই যজ্ঞবেদীর জ্বলন্ত আগুনে ঘি, মধু ও আরও নানা ধরনের আহুতি দিতে দিতে দেবশ্রীর দিকে তাকিয়ে মন্ত্রপাঠ করছে, আর মাঝে মাঝে জয় দেবী মায়ের জয় বলে চিৎকার করছে আর বলছে, তুই শুধু আমার দেবী মা, তোকে পাওয়ার অধিকার একমাত্র শুধু আমারই রয়েছে, আর কারুর না। বাবার এই জঘন্য রূপ আর নিজের বড় পুত্রবধূর সঙ্গে এইরকম অসভ্যের মতো আচরণ দেখে অরূপ নিজেকে আর ঠিক রাখতে না পেরে মন্দিরের দরজায় এক সজোরে লাথি মেরে মন্দিরের ভিতর ঢুকে যায় আর চিৎকার করে বলে ওঠে তার বাবা জমিদার ঘনশ্যাম সেনের উদ্দেশ্যে, বাবা, ছি বাবা, ছি! তোমাকে আমি আমার বাবা বলে মনে করেছি, আমার বাবা ডাকতে ঘেন্না লাগছে। তুমি তোমার নিম্ন মার্গের তন্ত্র সাধনার জন্য শেষে কিনা তোমার পুত্রবধূকে ব্যবহার করলে। ছি! অরূপের গলা কানে যেতেই ক্লান্ত দেবশ্রী ধীরে ধীরে চোখ মেলে তাকায় ও তার সামনে তার স্বামী অরূপকে দাঁড়িয়ে থাকতে দেখে দেবশ্রী ক্লান্ত গলায় কাঁদতে কাঁদতে বলে ওঠে, আপনি এসেছেন স্বামী, দয়া করে এই শয়তান জানোয়ারটার কবল থেকে আমাকে উদ্ধার করুন, না হলে আমি মরে যাব। দেবশ্রীর এই কথা অরূপের কানে যেতেই অরূপ দেবশ্রীর কাছে গিয়ে দেবশ্রীকে বুকে জড়িয়ে ধরে বলে ওঠে, তুমি তুমি চিন্তা করো না দেবশ্রী, আমি তোমাকে এই নরক থেকে উদ্ধার করতেই এসেছি এখানে।
অরূপকে দেবশ্রীকে জড়িয়ে ধরতে দেখে আর অরূপের মুখ থেকে ওই কথাগুলো শুনে জমিদার ঘনশ্যাম সেন দাঁত মুখ খিচিয়ে রাগত কণ্ঠে বলে ওঠে, ওরে শয়তান, তুই আমার দেবী মায়ের শরীর স্পর্শ করেছিস? জানিস তুই দেবী মায়ের শরীর স্পর্শ করে কত বড় অন্যায় কাজ করেছিস? তোর এবার পাপ লাগবে, পাপ। সেই পাপ তোকে আমার দেবী মা স্বয়ং দেবেন। বাবা, আমি আমার স্ত্রীর গায়ে হাত দিয়েছি, এতে আমি কোনো পাপ করিনি। আমি না থাকাকালীন তুমি দেবশ্রীর সঙ্গে অনেক নোংরা কাজ করেছ, কিন্তু আর না, আমি আর ওকে কষ্ট পেতে দেব না। আমি আজই ওকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব, আর কেউ আমাকে বাধা যদি দেয় আমি তাকে শেষ করে দেব। অরূপ তার বাবাকে এই কথা বলে দেবশ্রীর হাত থেকে যেই লোহার শিকল খুলে ফেলতে যাবে, অমনি জমিদার বাবু যজ্ঞবেদীর সামনে পড়ে থাকা তলোয়ারটা নিয়ে অরূপকে আঘাত করতে যাবে। অমনি ওই সময় একটা অলৌকিক ঘটনা ঘটে অরূপ ও জমিদার বাবুর একদম চোখের সামনে। কি কি অলৌকিক ঘটনা ঘটে? কি অলৌকিক ঘটনা সেটা? কি অলৌকিক ঘটনা ঘটে? জমিদার মশাই তলোয়ার দিয়ে যেই অরূপকে আঘাত করতে যাবে, যে দেবশ্রী জমিদার বাবুর নির্মম অত্যাচারের চোটে ঝিমিয়েছিল গত 4 মাস ধরে, সে হঠাৎ করে তীব্র গর্জন করে ওঠে। জমিদার বাবুর উদ্দেশ্যে বলে, শয়তান, তুই আমার স্বামীকে আমার সামনে খুন করতে যাচ্ছিস। তুই আমার সঙ্গে এতদিন ধরে যে যে নোংরা অন্যায় কাজগুলো করেছিস, আজ তার নিষ্পত্তি হওয়ার পালা, আর সেই নিষ্পত্তি করব আমি। এই কথা বলে দেবশ্রী বেদি ছেড়ে ধীর লয় করুদ্ধ লাল দৃষ্টি দিয়ে জমিদার বাবুর দিকে এগিয়ে আসতে থাকে ঠিকই, কিন্তু ওই শয়তান দেবশ্রীকে ভয় না পেয়ে দেবশ্রীর দিকে তলোয়ার উঁচিয়ে বলতে থাকে ফ্যাঁস ফ্যাঁসে গলায়, এই শয়তানি, তোকে বেদি ছেড়ে কে উঠে আসতে বলেছে রে? যা বেদির উপর গিয়ে বস, তোর পুজো করবো আমি। যা গিয়ে বস, না বসলে কিন্তু তোকে এখানেই শেষ করে দেবো। কিন্তু জমিদার বাবুর কথায় দেবশ্রী কোনো কর্ণপাত না করে ধীরে ধীরে জমিদার বাবুর সামনে এসে দাঁড়ায়। তারপর যেই জমিদার বাবুর হাত থেকে তলোয়ারটা কেড়ে নিতে যাবে, অমনি দুজনের মধ্যে চরম ধস্তাধস্তি শুরু হয়। দুজনের মধ্যে চরম ধস্তাধস্তি হতে দেখে অরূপ নিজেকে সামলাতে না পেরে বাবার হাত থেকে দেবশ্রীকে বাঁচাতে যায় ঠিকই, কিন্তু দুজনের সঙ্গে পারে না। চোখের সামনে দুজনের বেশ কিছুক্ষণ ধরে চরম ধস্তাধস্তি দেখতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে এই কাণ্ড চলার পর হঠাৎ এক সময় একটা তীব্র চিৎকার শোনা যায়, বাঁচাও! তীব্র চিৎকারের আওয়াজটা অরূপের কানে ভেসে আসতেই সে দেখে দেবশ্রীর শরীরটা ধীরে ধীরে লুটিয়ে মাটিতে পড়ে যাচ্ছে এবং তার বাবার হাতে ধরা তলোয়ারটা দেবশ্রীর পেটে গাঁথা, ও সেখান থেকে খুব রক্তপাত হচ্ছে। সেই সঙ্গে দেবশ্রী তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে আর বলছে যন্ত্রণা মাখানো কাতর কণ্ঠে, বাঁচাও, বাঁচাও, ওই শয়তান জমিদার আমাকে মেরে ফেললো। অন্যদিকে দেবশ্রীর কাতর কণ্ঠে চিৎকার শুনে জমিদার ঘনশ্যাম সেন কান ইটু করা হাসি হাসছে। দেবশ্রীর এই অবস্থা দেখে অরূপ দেবশ্রীর কাছে সঙ্গে সঙ্গে ছুটে যায় আর ওকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকে। অরূপকে দেবশ্রীকে জড়িয়ে ধরে কাঁদতে দেখে ঘনশ্যাম সেন দেবশ্রীর দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, শোন দেবশ্রী, তুই মরে গেলেও তোর রেহাই নেই আমার হাত থেকে। আমি তোর মতো দেখতে হুবাহু মূর্তি বানিয়ে সেই মূর্তিকে দেবী রূপে পুজো করবো রে। জমিদার ঘনশ্যামের এই কথা শুনে দেবশ্রীর যন্ত্রণা মাখানো কাতর কণ্ঠে বলে ওঠে, আমি আমি তোকে অভিশাপ দিচ্ছি জমিদার ঘনশ্যাম সেন, যে আমার মৃত্যুর 3 মাস পর তুই কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবি, আর তোর সেই মৃত্যু হবে খুব যন্ত্রণাদায়ক। এই কথা বলতে বলতে দেবশ্রী মৃত্যুর কোলে ঢলে পড়ে। দেবশ্রীর মৃত্যুর পরদিন অরূপ জমিদার বাড়ি ছেড়ে যে কোথায় নিরুদ্দেশ হয়ে যায় তা জমিদার বাড়ির কেউই জানতে পারে না। দেবশ্রীর মৃত্যুর 1 সপ্তাহের মাথায় ওই শয়তান জমিদার ঘনশ্যাম সেন মা চণ্ডিকার মন্দিরে দেবশ্রীকে দেখতে যেমন ছিল
তার মতোই হুবহু একটি মানুষের জীবন্ত দেখতে মূর্তি তৈরি করে এবং সেই মূর্তিটিকে পুজো করে দেবী রূপে। তারপর ওই মন্দিরে প্রতিষ্ঠা করে ঠিকই, কিন্তু দেবশ্রীর মৃত্যুর 4 মাস পর দেবশ্রীর অভিশাপ অনুযায়ী জমিদার কুষ্ঠরোগে আক্রান্ত হয় এবং শেষের দিকে খুব যন্ত্রণা পেয়ে মারা যায়। জমিদারবাবু মারা যাওয়ার পর গিন্নিমাও বেশি দিন আর বাঁচেনি। গিন্নিমাও 1 বছরের মধ্যেই বয়সজনিত কারণে মারা যায়। গিন্নিমা মারা যাওয়ার পর ছোট দাদাবাবু মানে জমিদারবাবুর ছোট ছেলে অভিরূপ জমিদারবাবুর এই গ্রামে যা জমি জায়গা ছিল সেগুলো প্রজাদের কাছে বিক্রি করে অন্য ওনার পরিবারকে নিয়ে কলকাতায় চলে যায় জমিদার বাড়ি ছেড়ে। আজ থেকে তাও 100 বছর আগে। সেই থেকে আজ পর্যন্ত এই জমিদার বাড়ি আর এই দেবী মায়ের মন্দির আজও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই কথা বলে মহিলাটি মন্দির ও গ্রামের চারিদিকে তাকায় আর দেখে গ্রামের চারদিকটা কেমন নিস্তব্ধ ও নিঝুম হয়ে রয়েছে। রাস্তা থেকে একটাও লোক যাতায়াত করছে না। চারিদিকটা নিস্তব্ধ নিঝুম দেখে মহিলাটি অমিত ও শুভমের দিকে তাকিয়ে বলে ওঠে, অনেক রাত হয়ে এলো, যাই, বাড়ি যাই, আপনারাও ফিরে যান। এই কথা বলে মহিলাটি মন্দির চত্বর ছেড়ে যেই যেতে যাবে ঠিক সেই সময় মহিলাটি শুভমের দিকে ঘুরে তাকায়। তারপর শুভম ও অমিতের দিকে ধীরে ধীরে এগিয়ে এসে তারপর ঠোঁটের কোণে একটা সাপদের রহস্যময় হাসি হেসে বলে ওঠে, বেদির ওপর যে মাটির তৈরি জীবন্ত দেবী মূর্তিটি দেখতে পাচ্ছেন, এই মূর্তিটি আমারই মূর্তি। আর আমি হলাম সেই অভাগী জমিদার ঘনশ্যাম সেনের বড় পুত্রবধূ দেবশ্রী, যাকে আজ থেকে 100 বছর আগে এই মন্দিরে দেবী বানানো হয়েছিল। আজও আমার অতৃপ্ত আত্মা মুক্তি পায়নি, তাই আমি আজও এই জমিদার বাড়ি আর মন্দিরের চারিদিকে ঘুরে বেড়াই প্রতি রাতে। আর যেই এই পথ দিয়ে যাওয়ার সময় এই মন্দিরের সামনে দাঁড়ায় আর আমার আদলে তৈরি মাটির এই জীবন্ত মূর্তিটি দেখে আর 2 হাত জড়ো করে আমার মূর্তিটিকে প্রণাম করে, তাকেই আমি আমার অতীত জীবনে ঘটে যাওয়া সেই মর্মান্তিক কালো ইতিহাসের গল্প শোনাই। আজ যেমন আপনাদের দুজনকে শোনালাম। আপনাদের আমার অতীত জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক কালো ইতিহাসের গল্প শুনতে ভালো লাগে না? এই কথা বলে দেবশ্রীর অতৃপ্ত আত্মা ওদের দুজনের দিকে লাল জ্বলন্ত আগুন রাঙা দৃষ্টি দিয়ে কান এঁটো করে একটা বিশ্রী হাসি হাসতে থাকে। সেই সঙ্গে দেবশ্রীর শরীরটা ধীরে ধীরে মানুষ থেকে কঙ্কালের রূপ নিয়ে ধীরে ধীরে সেই কঙ্কাল চূর্ণ বিচূর্ণ হয়ে অন্ধকার বাতাসের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। শুভম ও অমিত এই দৃশ্য সহ্য করতে না পেরে সুন্দরী মহিলাটিকে কাছে পাওয়ার যেটুকু কামনা বাসনা ছিল সেইটুকু সেই দুজনের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মন্দির চত্বরে অজ্ঞান হয়ে পড়ে যায় দুজনে। ওদের দুজনের জ্ঞান হারানোর আগে মন্দিরের গর্ভগৃহে মাটির তৈরি জীবন্ত দেখতে দেবী মূর্তির দিকে দৃষ্টি পড়তেই দেখে মাটির তৈরি জীবন্ত দেবী মূর্তিটি যেন মন্দিরের গর্ভগৃহ ছেড়ে ধীরে ধীরে তাদের দুজনের দিকে এগিয়ে আসছে ও দেবী মূর্তির ঠোঁটের কোণে একটা সাপদের রহস্যময় হাসি ফুটে উঠেছে। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে সেই দেবী মূর্তি। তাহলে গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করে অনেক অনেক শেয়ার করুন আর কমেন্টে জানান আপনাদের মতামত। আজকে গল্প পাঠে আমি কৌশিক, এছাড়াও অন্যান্য চরিত্রে বুবাই, শুভম, শৈথালি, মৌমিতা, সোনালি, সৌরভ এবং অভিষেক, প্রচ্ছদে পিয়ালি এবং আবহতে ইয়ন। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, গল্পে থাকুন।